ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই ZSRM এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। বিএনপি নির্বাচন বানচাল ও ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব কোর্ট ও ছাত্রলীগ যুবলীগের ব্যাজ পরে ভোটের দিন তারা সহিংসতা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সকালে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটের নির্বাচনী গণসংযোগে একথা বলেন তিনি। সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে নড়াইলের জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নড়াইলের 2 আসনে আওয়ামী লীগের 2 প্রার্থী কবিরুল হক ও মাশরাফি বিন মুর্তজাকে পরিচয় করিয়ে দেন তিনি। সুধা সদন থেকে সবার কাছে ভোট চান মাশরাফি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন। এ সময় বিএনপি মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। নির্বাচনের সময় তারা মুজিব কোর্ট বানাবে, আওয়ামী লীগের ব্যাজ বানাবে বা যুবলীগের বা ছাত্রলীগের ব্যাচ বানাবে এবং ওইভাবে যে তারা গোলমাল করে আওয়ামী লীগের উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে, ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এবং কাজে এভাবে তারা নানা ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে। রাজশাহীর প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আগের ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। নির্বাচনের ইশতেহার অনুযায়ী আমরা জনগণের কাছে দেওয়া ওয়াদা যেমন পূরণ করি, ক্ষেত্র বিশেষে তার থেকে অনেক বেশি আমরা বাস্তবায়ন করেছি। ভোট চাই, কারণ আজকে যে উন্নয়নের ধারা আমরা সূচনা করেছি গোটা রাজশাহী বিভাগে, যে ব্যাপক উন্নয়নের কর্মসূচি নিয়েছে এবং সমগ্র বাংলাদেশে যেভাবে উন্নয়ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এই কর্মসূচি যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। এরপর গাইবান্ধা ও জয়পুরহাটের জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দেবার আহ্বান জানান। এ সময় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। কামাল হোসেন তাদের নেতা হয়ে গেছে, আর সেখানে যুদ্ধ অপরাধীদের, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, আর সেই যুদ্ধ অপরাধীদের তারা নমিনেশন দেয়। এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, সারা দেশে নির্বাচনমুখী সুবাতাসই বলে দিচ্ছে 30 ডিসেম্বরের পর নতুন সরকার গঠনে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। আর কমিশন সচিব জানিয়েছেন, জামায়াতের 22 প্রার্থীর বিষয়ে হাইকোর্টের নির্দেশের চিঠি জবাব নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হবে। 2013 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিলুপ্ত করা হয় দলের 3 বছর নিরবিচ্ছিন্নভাবে সদস্য থাকার বিধানটি। এতে যে কারো যে কোনো দলের প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার পথ খুলে যায়। এরই সুবিধা পাচ্ছেন জামায়াতে ইসলামের 22 প্রার্থী। তাদের দলের নিবন্ধন বাতিল হওয়া হলেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা। দলের আরও 3 জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলের নিবন্ধন বাতিল হওয়ার পরও জামায়াতের এসব সদস্যদের নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে রিট করলে 3 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জানতে চাইলে কমিশন সচিব বলেন, যাচাই বাছাই করেই সিদ্ধান্ত জানানো হবে। মহামান্য হাইকোর্টের চিঠিটা পেয়েছি এবং এ বিষয়ে আমরা আইন শাখায় তাদেরকে বলেছি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে যাতে কমিশন উপস্থাপন করা হয়। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও 2টি কার্যদিবস হাতে আছে, এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবেন। একই সঙ্গে গাইবান্ধা 3 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বি চৌধুরী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ ওনারা সিদ্ধান্ত দেবেন। এটা স্বাভাবিকভাবে আইনের যেটা আছে সেটি হলো ওই আসনটা আসন্ন যে 30 তারিখে নির্বাচন এটা স্থগিত করা হবে, কোনো তফসিল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচন প্রশিক্ষণ ভবনে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের দায়িত্ব পাওয়া টেকনিক্যাল টিমের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোট কমিশনের আমানত উল্লেখ করে ভোটের ফলাফল গণনায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ভোট নির্বাচন কমিশনের কাছে এটা আমানত, সেই ভোট সেদিন দিবে, সেই ভোটের ফলাফলগুলো আপনাদের হাতে চলে যাবে বিশ্লেষণ করার জন্য এবং বিতরণ করার জন্য। কোনো রকমের ভুল ত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থান নির্ধারণে
ব্যাঘাত না ঘটে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটার দিকে অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখবে। ভোটের দিন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকবে বলেও আশাবাদী সিএসি। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জের নিমতলী এলাকায় বাস থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে। সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলির কাছে নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা খুলনা মহাসড়কে ঢাকা থেকে গোপালগঞ্জগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে থ্রি হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 11 জন নিহত হন। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে শওকত মাহমুদ আছেন জাকারিয়া কাজল। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রধানমন্ত্রী আজকে একটি মন্তব্য করেছেন, যেহেতু নির্বাচন এবং নির্বাচনকে নিয়েই আসলে আমাদের আর 9 দিন বাকি আছে, নির্বাচনকে নিয়েই আমাদের যত রকমের উৎসব আয়োজন যাই বলি না কেন, মুজিব কোর্ট ও নৌকার ব্যাজ পরে ভোটের দিন সহিংসতার ষড়যন্ত্র করছে বিএনপি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শওকত মাহমুদ, আপনার কাছে আসলে এই বক্তব্যটির প্রতিক্রিয়ায় আপনি কি বলতে চান জানতে চাই। এটি খুব দুঃখজনক বক্তব্য এই জন্য যে বাংলাদেশে সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের যে আওতাধীন এলাকা আছে সবাই জানে, সবাই চেনে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগের সমর্থক, কে বিএনপি সমর্থক। সেখানে বিএনপি সমর্থকেরা মুজিব কোর্ট পড়ে গিয়ে বা ছাত্রলীগ যুবলীগ পরিচয় দিয়ে সেখানে গোলমাল বাঁধাবে, এটা একটা অবিশ্বাস্য কথা। কারণ এদেরকে সবাই চেনে, আওয়ামী লীগের লোকদেরকেও বিএনপির লোকেরা চেনে, বিএনপির লোকদেরকে আওয়ামী লীগরা চেনে। অতএব ভোট কেন্দ্রে নাশকতা করবে মুজিব কোর্ট পড়ে, এটা একটা অবিশ্বাস্য ধরনের কথা। আজকে বিএনপি মহাসচিব পেশাজীবীদের একটি মত বিনিময়ে একটি অনুষ্ঠানে বলেছেন যে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি গোপনে ভুয়া ব্যালট ছাপাচ্ছে এবং তারা ব্যালট দিয়ে ভোট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। মহাসচিব বলেছেন যে ব্যালট ছাপানোর মালিক তো হচ্ছে সরকার, নির্বাচন কমিশন। বিরোধী দল কখনো ব্যালট ছাপে এবং ব্যালট ছেপে সেটা আবার ভুয়া ভোট হিসাবে দেবে এতগুলো লোকের সামনে নির্বাচনী বুথে, যেখানে পোলিং অফিসাররা ব্যালট পেপার দেয়, সেখানে বুথে গিয়ে সিল মেরে আবার তাদের সামনেই ব্যালট ঢোকানো হয়। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগ যেটা করবে সেটা বিএনপির নাম দিয়ে তিনি বলছেন। এটা অতীতেও তার কথায় এটা আমরা দেখেছি, বর্তমানে তাই করবে। কারণ এটা একটা অবিশ্বাস্য ধরনের কথা, অবিশ্বাস্য ধরনের অভিযোগ বলে তিনি মন্তব্য করেছেন। আমিও তার মন্তব্যে সহমত। কারণ বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভোট পড়ে কেন্দ্রে যাবে, অর্থাৎ কেন আওয়ামী লীগের ভোট পড়ে কেন্দ্রে যাবে? তাহলে কেন্দ্রে বিএনপির লোকদের যাওয়ার নিরাপত্তার পরিবেশ থাকবে না। অর্থাৎ বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভোট না পড়ে গেলে তাদেরকে ধরা হবে। এই কথার একটা আমার মনে হয় যে এটা একটা ব্যাখ্যা এরকম দাঁড়ায় যে তাহলে আওয়ামী লীগ ছাড়া আর কেউ বোধহয় ভোট কেন্দ্রে যেতে পারবে না, তাই আওয়ামী লীগের কোর্ট পড়ে তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা গোলমাল করবে। আমার মনে হয় যে নির্বাচনের আগে এই ধরনের কথা এবং নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রীর মন্তব্যগুলি যদি আপনি বিচার করেন তাহলে আমরা একটা ভয়াবহ 30শে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি। এই হচ্ছে আমার প্রতিক্রিয়া। কিন্তু সিএসি যেটা বলছেন যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ বা একটা ইতিবাচক আবহ, অনুকূল আবহ তৈরি হয়েছেন, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এই শব্দটি তিনি ব্যবহার করেছেন এবং আমার মনে হয় যে সিইসির বক্তব্যে নির্বাচন কমিশনের আরেকজন নির্বাচন কমিশনার তিনি নিজে বলেছেন যে নির্বাচনের পরিবেশ নেই, সঠিক লেভেল প্লেইং ফিল্ড নেই। প্রধান নির্বাচন কমিশনার কি দেখে এই কথাটি বলছেন আমরা জানি না। যেখানে বিরোধী দলের প্রার্থীরা পোস্টার লাগাতে পারছে না, ক্রমাগত অ্যারেস্ট হচ্ছে, আদালতের দ্বারা তাদের প্রার্থিতা হারাচ্ছে এবং তাদের নির্বাচনী গণসংযোগে তাদের উপর হামলা করা হচ্ছে, প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। সেখানে তিনি কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ আগে এগোচ্ছে বললেন, এটা আমার বোধগম্য হয় না। আমার মনে হয় তিনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন, বেশ দূরে আছেন।
জাকারিয়া কাজল, শওকত মাহমুদ শেষ করে দিয়েছেন তার কথার উত্তরটা আসলে। হ্যাঁ, আমি আগেও বলেছিলাম আপনাকে যে এই সহিংসতাটা আস্তে আস্তে কমবে। আপনি দেখেন প্রথম দিকে এটা যেরকম ফ্লেয়ার আপ করেছিল, গত কয়েকদিনে কিন্তু একটু কমেছে। আমি জানি না সামনে কি আছে, তো আমার কেন জানি মনে হচ্ছে প্রার্থীরা যত বেশি সিরিয়াস হবে এই ঘটনাগুলি ততটা কমে যাবে। কোনো অবস্থাতে এটা কাঙ্ক্ষিত না যে একজন প্রার্থী প্রচার করতে পারবেন না আরেকজন পারবেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এবং আমি এখনো বিশ্বাস করি থিংস উইল বি, সবাই পারবে। হ্যাঁ, কিছু কম বেশি তবে এলাকায়, এটা খালি সরকারি দল বিরোধী দল না, এলাকায় কিছু কিছু ক্ষেত্রে অনেক বিরোধী দলের প্রার্থী অনেক শক্তভাবে প্রচারণা করতে পারেন। আর দেখেন যে হামলা টামলা যেগুলো হচ্ছে, এটা কিন্তু কেবল যে বিরোধী দলের শিবিরে বা অফিস হচ্ছে তা না, সরকারি দলের অফিসও কিন্তু আক্রান্ত হচ্ছে। কাজে এটা একই সংখ্যায় কি হচ্ছে এখন এটাকে আমি যেটা মনে করি এটা স্থান বিশেষের ব্যাপার, কোন এলাকা। আর এটা কিন্তু গত প্রথম দিকে যেরকম প্রায়শই অভিযোগটা শোনা যেত, গত দুদিনই কি আপনি ওই মাত্রায় শুনেছেন? আমার ধারণা মাত্রাটা কমে এসছে। আর পুলিশের যেটা ব্যাপার, এটা তো তারা ব্যাখ্যা দিচ্ছে যে নতুন করে কোনো মামলায় কেউ অ্যারেস্ট হচ্ছে না। এটা অবশ্য তাদের কথা যে পুরনো মামলায় যারা আছে অ্যারেস্ট হচ্ছে, আর যাদেরটা বাতিল হয়ে যাচ্ছে সর্বোচ্চ আদালত বাতিল করছে। আমি আইনের ছাত্র না, আমি এটা জানি না, তবে সাধারণে আমাদের যে ধারণা আছে আইন যদি কিছু বলে সেটা মেনে নিতে হয়। এই যে এখন পর্যন্ত মনোনয়নের ক্ষেত্রে মনোনয়ন স্থগিত করা হচ্ছে, মনোনয়ন বাতিল করা হচ্ছে, অর্থাৎ নির্বাচনের একেবারে 9 দিন বাকি আছে, সেই সময় যখন মনোনয়ন নিয়ে এত ঝুট ঝামেলা চলে যাচ্ছে কিংবা সেগুলো স্থগিত হয়ে যাচ্ছে, জামায়াতের যে 22 প্রার্থী রয়েছে তাদের এই ব্যাপারে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত, মানে গিয়ে দাঁড়াবে 6 দিন নির্বাচনের হাতে। আর তো সেই ক্ষেত্রে আসলে সেসব প্রার্থীদের কি হবে, তাদের নির্বাচনী প্রচারণা কিংবা প্রস্তুতির কি হবে? এক এক কেন্দ্রে কিন্তু বিএনপি এটা বেশি করেছে, আওয়ামী লীগও করেছে, একাধিক প্রার্থী দিয়েছে, মানে এক একটা কেন্দ্রে ধরে এক একটা আসনে। তো সেই জায়গায় যখন উইথড্র করা হলো, মানে বাকিদের যখন বসে যেতে বলা হলো বা বাকিদের যখন প্রতীক দেওয়া হলো না, তখনই বোধ আইনগত বিষয়গুলি ভালোভাবে খতিয়ে দেখা উচিত ছিল, যে কোনো দলেরই হোক। আইনগত বিষয়গুলি খতিয়ে দেখলে কার বিরুদ্ধে মামলা আছে, কার খেলাপি আছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যদি, যেমন আওয়ামী লীগের অনেকেই তো খেলাপির কারণে বাদ হয়ে গেছে, এমন না যে খালি বিরোধী দল হচ্ছে। জামাতের ব্যাপারটা দেখা যাক কি হয়। তবে আইনগতভাবে যদি সর্বোচ্চ আদালত যদি কাউরটা বাতিল করে, হাইকোর্ট করলে অ্যাপিলেটে যাচ্ছে, চেম্বার জাজে যাচ্ছে, অ্যাপিলেটে যাচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে নিষ্পত্তি, তো রাষ্ট্রের সর্বোচ্চ আদালত যে ভার্ডিক্টটা দেবেন সেটার বিরুদ্ধে তো কিছু বলার আছে বলে অন্তত আমার নেই বা আমি মনে করি না। শওকত মাহমুদ, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কমিশনের একজন নির্বাচন কমিশনার বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয়নি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট নন। মাহবুব তালুকদার নাম যদি উল্লেখ করে বলতে হয় তাহলে আমরা স্পষ্টতই গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সিইসি তার মন্তব্য দিচ্ছেন যে না, এবং এটি নিয়ে পাল্টা অভিযোগও হয়েছে গত কদিন ধরে। সাবেক নির্বাচন কমিশনার যারা এইসব দায়িত্বে ছিলেন, তারা সংশ্লিষ্ট ছিলেন, তারা কিন্তু বলছেন যে মেজরিটি যেদিকে যাবে সিদ্ধান্তগুলো আসলে সেদিকেই যায়। এই মেজরিটি সিদ্ধান্তটা আসলে কি ধরনের হয়? মেজরিটি যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটি কি প্রত্যেকেরই নিতে হবে বা এরকমই কিছু? এখানে একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে, সেটা হচ্ছে এই ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত না, এটা মতামত। এটা যদি এরকম হতো যে আজকে কমিশনের সামনে বিবেচ্য বিষয় হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না, এ নিয়ে যদি কমিশনের মধ্যে একটা সিদ্ধান্তর ব্যাপার হয়, তখন একজন নোট অফ ডিসেন্ট দিতে পারেন। কিন্তু নোট অফ ডিসেন্ট বা আপত্তি যিনি দেবেন, মানে তিনি রাজি নয় এই প্রস্তাবে, তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে এটা মেজরিটির সিদ্ধান্ত হবে। কিন্তু এটা তো মতামত, এটা সিদ্ধান্ত না। তিনি তার মতামত ব্যক্ত করেছেন যে আমিও প্রধান নির্বাচন কমিশনার আর নির্বাচন কমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার তিনি নির্বাচন কমিশনের সবাই সভাপতিত্ব করেন, কিন্তু নির্বাচন কমিশনার যেরকম প্রধান নির্বাচন কমিশনার এরকম। একজন নির্বাচন কমিশনার তো উপলব্ধি করতেই পারেন যে তিনি তার চোখে এটা লেভেল প্লেইং ফিল্ড দেখতে পারছেন না। এটা তো তার একক মতামত, আমি বলছি এটা সিদ্ধান্ত না। প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন এটা তার মতামত। এখন এই মতামতের সিদ্ধান্ত কিন্তু মেজরিটিতে হয় না। আপনি মতামত দিতে পারেন, কিন্তু আপনার মতামত সিদ্ধান্তের ক্ষেত্রে যদি গ্রহণ না হয় সেটা আপনি মেজরিটি সিদ্ধান্ত মানেন। কিন্তু এটা তো প্রতিযোগিতামূলক বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একজন কমিশনার বলছেন যে তার কাছে মনে হচ্ছে যে এটা লেভেল প্লেইং ফিল্ড হয়। তিনি প্রথম থেকে কিন্তু বলে আসছেন, কমিশনের মধ্যে তার সাথে মতানৈক্য হচ্ছে, কিন্তু এইসব বিষয়গুলো মতানৈক্য হচ্ছে। যেমন আপনি
বিচার সর্বোচ্চ বিচার বিভাগ যেটা মানে আপিল ডিভিশন, আপিল বিভাগে তো জজদের মধ্যে ৫-৪ হয়, ৫-৩ হয়, অথবা সমান সমান, যাই হোক এটা হয়, এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক। তো একজন নির্বাচন কমিশনার যদি ভিন্ন মত পোষণ করেন, এটা তো তাদের কোনো অসুবিধা নেই। এতে করে নির্বাচন কমিশনেরও কোনো মান ক্ষুণ্ণ হয় না, বরং তার অবজারভেশনে যেটা আমরা দেখছি যে বাইরের যে অবস্থাটা, সেই অবস্থাটার মধ্যেই সঙ্গে তার মন্তব্যের সঙ্গে আমরা একটা সঙ্গতি দেখতে পাচ্ছি। কারণ নির্বাচন কমিশনারের মন্তব্যের কথা বাদ দিন, আমরা নিজেরাও তো দেখছি লেভেল প্লেইং ফিল্ডে। ঢাকা শহরে আজকে ধানের শীষের কোনো পোস্টার নেই কেন? প্রেস থেকে পোস্টার আগে নিয়ে যাওয়া হয়েছে, প্রার্থীরা বেরোতে পারছেন না, বেরোলেই হামলা হচ্ছে। তো প্রার্থীরা যদি সমান সুযোগে যদি তাদের প্রচারণা চালাতে না পারেন, সেটাই তো নন লেভেল প্লেইং ফিল্ড হয়ে যায়। তো এই কথাগুলো আমাদেরকে বোঝার জন্যে প্রধান নির্বাচন কমিশনার বনাম একজন নির্বাচন কমিশনার, তাদের এই বিতর্কের মধ্যে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আমরা চোখেই দেখছি। এই অভিযোগগুলো কি আসলে সিএসি দেখতে পাচ্ছেন না, কিংবা শোনেন, আমরা হচ্ছে কি, আমাদের সাংবাদিকতা এখন হয়ে গেছে কি, আমরা সবকিছুকে অভিযোগ হিসাবে দেখি। কারণ কি, একজন সাংবাদিক যখন স্পটে যায় তখন সে নিজের চোখে দেখে, যখন তার রিপোর্ট করার কথা সে যা দেখেছে সেই সত্যটা। কিন্তু আমরা যদি রিপোর্ট করি এরকম যে ট্রাক ড্রাইভার অভিযোগ করেছে যে ওই পথচারীটি সিগন্যাল না মেনে পারাপার হচ্ছিল, আবার পথচারীর পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ট্রাক ড্রাইভার সিগন্যাল অমান্য করেছে, তাহলে অভিযোগের মধ্যেই রয়ে গেল। পাঠক বা দর্শক এরা একটা দ্বিধার মধ্যে পড়ে গেল। আমাদের সাংবাদিকতা এখন অভিযোগের মধ্যে এসছে। সত্যটা কি, সেই সত্য কেন আমরা প্রকাশ করতে পারি না? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি দেখছি যে মির্জা আব্বাস মার খাচ্ছে, তো মির্জা আব্বাস মার খাচ্ছে এটা ছবিতে এসছে, তারপরও এটা অভিযোগ হিসাবে আমরা বর্ণনা করি। আমার মনে হয় এই জায়গাতে আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম দাঁড়িয়ে গেছে। এবং সাংবাদিক সত্য বলবে, সে তার দৃষ্টিতে যেটা সত্য হয় সেটাই লিখবে, এটা নিয়ে মত পার্থক্য হতে পারে, কিন্তু আমরা অভিযোগ আকারে আমরা সেফ থাকতে চাই যে এটা অভিযোগ হিসাবে দেখা হচ্ছে। আসলে এগুলো অভিযোগ না, এগুলো সত্য ঘটনা, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বের করতে হবে যে আসলে কি ঘটছে। কিন্তু সাংবাদিকরা তো সেই অভিযোগটা নিয়ে যেয়ে তো নির্বাচন কমিশন পর্যন্ত বলবে না। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে পাঠকদের বা দর্শকদের সামনে তুলে ধরা। নির্বাচন কমিশনের তো চোখ আছে, তারা দেখছে না? তারা অভিযোগ পেলেই দেখবেন, নাহলে আমাদের বিচারপতিরা তো সুও মোটো অনেক রুল ইস্যু করেন, তাদের কাছে তো কেউ অভিযোগ করে না যে একটা ছেলে লেখাপড়া করতে পারছে না, না খেয়ে আছে, বেতন দিতে পারে, তখন উনি পত্রিকায় রিপোর্ট করে সুও মোটো রুল ইস্যু করে দিল, কল করলো। তো মানুষের এই বিবেক বোধ থেকে মানুষ নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে করে। তা আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যে পুলিশকে বলা হলো যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, গায়ে মানুষ, আমরা তো কোনো অভিযোগ পাইনি। আপনি অভিযোগ না পেলে করবেন না, তা আপনার কাজটা কি? আপনার কি এই চাকুরি বিধিতে লেখা আছে অভিযোগ পেলেই তবে আপনি অকুস্থলে যাবেন বা ঘটনাস্থলে যাবেন, অভিযোগ ছাড়া কি আপনি যাবেন না? আইন শৃঙ্খলা বাহিনী তো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে, এটা তো নির্বাচন কমিশন বারবার বলছে। একটা কথা, প্রেস থেকে পোস্টার নিয়ে গেছে এমন ধারা কোনো অভিযোগ কিন্তু আবার অভিযোগ এখন আপনি আমাদের আমি শেষ করি, সুনির্দিষ্টভাবে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু কোথাও আমি কোনো গণমাধ্যমে দেখিনি, বা বিএনপি তো অনেক কিছু নিয়ে নির্বাচন, আমাকে কয়েকজন প্রার্থী বলেছে এবং এগুলো নিয়ে তারা অভিযোগ করতে সাহসও পান না। দ্বিতীয়ত না 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 কেমনে হবে, মানে কি আপনি অভিযোগের জায়গায় আজকে একটা বিশাল কথা, না নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে কোন অভিযোগের কয়টা ফায়দা হয়েছে? প্রেস থেকে পোস্টার নিয়ে যাচ্ছে, এটা তো একটা বিশাল অভিযোগ। আপনি মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলা করেছে, সেই ওসিকে আপনি সাসপেন্ড করেছেন কতদিন পরে? আপনার এতদিন লাগলো কেন? সেটা অন্য প্রসঙ্গ। আপনি একজন প্রার্থীকে নোয়াখালীতে আপনি গুলিবিদ্ধ করেছে, সেই উইথড্র করতে এতদিন লাগবে? উইথড্র করেছে, এটা তো সাথে সাথে করার কথা। উইথড্র তো করেছে, না করেছে, এটা তো বিরাট সাকসেস, কিন্তু কথা হলো এতদিন লাগলো কেন? না না, প্রেস থেকে যদি পোস্টার নিয়ে যায়, বিএনপি সবকিছু নিয়ে নির্বাচন কমিশনে যেতে পারে, এর একটা মেজর না, এটা তো প্রার্থীরা একটা মেজর বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে যায়নি এখন পর্যন্ত আমার জানা মতে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঢাকায় পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, হচ্ছে সুনির্দিষ্টভাবে পোস্টার লাগাতে। আপনি মির্জা আব্বাসের কথা বলেন, তাই আফরোজা আব্বাসের উপর যে হামলা হয়েছে, এটার অধীনে ওটা কিন্তু কালকে আবার তার যে প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। আমি সেই সংস্কৃতিটাকে তুলে ধরতে। ভাইয়া সংস্কৃতি তো আসবে পরে, আগে যে আমার মারা যাচ্ছে এটার কি হবে? না মারা যাচ্ছে না না, সংস্কৃতি ডেভেলপ করতে বহু বছর সময় লাগবে। কিন্তু এই যে কালকে এখন কোন বলেন আমাকে দেখান তো ঢাকায় কোন জায়গায় সুনির্দিষ্টভাবে পোস্টার নিয়ে গেছে। আমার কথা হচ্ছে শুনেন, এই ধরনের ইলেকশনকে আমরা সাপোর্ট করতে পারি না। কেন অভিযোগ আসবে? কিন্তু এই যে আপনি প্রার্থী সুষ্ঠু তদন্ত চাইলেই কি মনে হবে যে এই প্রার্থীর সমর্থকরা কিছু করেনি? না না, আমি সেটা বলছি না। আমি বলছি যে যদি আমরা এইসব অভিযোগ যদি আমরা বলতে যাব,
জায়গা মতো যেখানে অভিযোগগুলি বলার উচিত না বলে আমার পোস্টার নিয়ে গেছে, আমাকে মালা দিচ্ছে পোস্টার না। পোস্টার আমরা যেটা শুনছি বা আমাদের কাছে সেই অভিযোগ, হ্যাঁ সেই অভিযোগ যেটা আসছে সেটা হলো যে অনেকেই বলছেন যে নির্দিষ্ট এলাকাগুলোতে নির্দিষ্ট কয়েকটি মার্কার পোস্টার ছাড়া আর কোনো মার্কার পোস্টার দেখতে পাচ্ছে না তারা। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে এটি আসলে দলগুলোর রাজনৈতিক প্রচারণার নিজস্ব স্টাইল। কেউ হয়তো বা তারা পোস্টার টাঙানোর তো কোনো নিষেধাজ্ঞা নাই, এটা তো ইসির হাতে নেই। আমি ইচ্ছা করে না টাঙিয়ে বলছি যে আমাকে টাঙাতে দিচ্ছে না। টানাতে গিয়ে কি অবস্থার সৃষ্টি হয় সেটা তো আমরা এখানে বসে বলতে পারবো না, কিন্তু একটা উদাহরণ কিন্তু উদাহরণ আপনি কত ধরনের অভিযোগের, যেমন আপনার এই যে আপনি অভিযোগের পর অভিযোগ, ঘটনার পর ঘটনা ঘটছে, গণমাধ্যমে আসছে যে সবকিছু আসছে। আন্দালিব রহমান পার্থ নিজে দাঁড়িয়ে এখানে পোস্টার লাগিয়েছে, তাকে তো কেউ বাধা না না, এটা যে সব জায়গায় হচ্ছে তা তো না। এটা তো আপনি ঢাকা শহরে পোস্টার দেখছেন না কেন? এটা কি বিএনপি ইচ্ছা করে লাগাচ্ছে না? এটা কৌশল হতে পারে। না না, কোনো কৌশল নাই। আমাকে করতে দেওয়া হচ্ছে না। আপনার প্রার্থী, আপনি এই কথা বললে কি প্রার্থীর ভোটাররা করবে? তাহলে আপনি লাগাতে, কোথায় আমাকে দেখেন পোস্টার লাগাতে গেছে, তার মায়ের পিঠে ভাগাই দিয়েছে। না না, মায়ের পিঠে ভাগাই দিয়েছে এরকম ঘটনা যারা পোস্টার লাগাতে যায়, প্রার্থী তো নিজে লাগাতে যায়, সেটাই তার লাগাতে যায় যারা ছেলেরা, তাদেরকে ধাওয়া দেওয়া হয়। তারা কি পুলিশের কাছে গিয়ে বলবে যে আমাকে লাগাতে দিচ্ছে না? কেন বলবে না? এই ধরনের অভিযোগ কেন করবে না? করবে না, কারণ পুলিশ নিজেই তাদেরকে ধরছে। পোস্টার লাগাতে গেলে পুলিশই ধরছে। বাস্তব অবস্থা যে পুলিশই তাদের ধরছে। এটা আসলে আমি মনে করি অভিযোগটা যত মারাত্মক সেই গুরুত্বটা নির্বাচন কমিশনের। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে। সিইসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তিনি বারবার দাবি করছেন যে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের অধীনে রয়েছে। বেশ কিছু মানে কি? কতটুকু অধীনে রয়েছে? একটা বিরতির পরে শওকত মাহমুদ জানিয়ে একটা বিরতি নিচ্ছি, একটা বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। শওকত মাহমুদ, যে বিষয়টিতে ছিলাম আমরা, আইন শৃঙ্খলা বাহিনী সিইসির বা নির্বাচন কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, এমনটাই যেমন সিইসি দাবি করছেন তেমনই দাবি করছেন পুলিশ প্রধান ডক্টর জাবেদ পাটোয়ারি। আপনি যেটা বলছিলেন যে আমাদের যে অভিযোগের বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, সেখানে যেমনটা বলছিলেন যে আপনি এক পর্যায়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পোস্টার আটকাতে দিচ্ছে না, বিরোধী দলের যারা পোস্টার আটকাতে যাচ্ছেন কিংবা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও এটা কিন্তু অনেক বড় একটা অভিযোগ বলে আমরা বলতে পারি। সেই সম্পর্কে নিশ্চয়ই আপনি কিছু যোগ করতে চাইবেন। তাদের এই মতামতের সাথে তো আপনার মতামতটা মিলছে না। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীন। নির্বাচন কমিশনের অধীন এই অর্থে, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা বা সদস্য তার বিধির বাইরে আচরণ করেন বা পক্ষপাতমূলক আচরণ করেন বা এমন কাজ করেন যেটা একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তখন নির্বাচন কমিশন এক নম্বর হচ্ছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে তারা যে রিপোর্ট পাবেন সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবেন, অথবা স্বতঃপ্রবৃত্ত হয়ে মিডিয়াতে দেখে তদন্ত করে ব্যবস্থা নেবেন, অথবা অভিযোগ তুলে ব্যবস্থা নেবেন। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। শুধু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বা বদলি করার ক্ষমতাটা নির্বাচন কমিশন। এখন পুলিশ কর্তৃপক্ষ যদি বলে দেয় যে আমরা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীন, কথাটা ঠিক না। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে তারা এক্সেস করলে সেটার ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে, এটা হোম মিনিস্ট্রির না। এখন থেকে কারো বদলি নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বা নির্দেশ ছাড়া এটা হবে না। এটুকুই হচ্ছে তার নিয়ন্ত্রণ। বাকিটা তার রেশন যাচ্ছে, ডেইলি অস্ত্র গোলাবারুদ যাচ্ছে, এটা তো আর নির্বাচন কমিশন দেখে না, এটা সম্ভব না। এবং নির্বাচন কমিশনের কোনো আলাদা কোনো সেলও নাই যে এইগুলি দেখার জন্য। নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কি ধরনের ভূমিকা হবে সেটা তো নিয়ন্ত্রণে থাকবে। সেটা নির্বাচনী আইনে বা বিধিতে যেভাবে বর্ণনা করা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যেভাবে বর্ণনা করা আছে, সেই বিষয়গুলো তারা করছে কিনা সেই ব্যাপারে আমি বললাম, হয় ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির রিপোর্ট, অথবা স্বতঃপ্রণোদিত হয়ে, অথবা অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। এটুকুই নির্বাচন কমিশনের ক্ষমতা। তারা বদলি করতে পারবেন যে ওখানে আর তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, অথবা এমনও হতে পারে তার জন্য ভবিষ্যতে একটা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও তারা করে রাখতে পারেন, এই বিষয়টি করতে পারেন। কিন্তু নির্বাচনের কমিশনের অধীন এই কথাটি বলে কোনো পুলিশ কর্মকর্তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা পার পেয়ে যেতে পারবেন না। কারণ আমরা দেখেছি যে রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে একটা অভিযোগ উঠেছিল, তারা প্রধানমন্ত্রীর অফিসে বসে মিটিং করেছেন। আর নির্বাচন কমিশনের অধীনে তারা যেটা আছেন
সেই দায়িত্বে থাকাকালে সেটা তিনি করতে পারেন না। আবার তারা ডিসিও, তারা যদি বলেন আমরা ডিসি হিসাবে, জেলা প্রশাসক হিসাবে প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি, তাহলে তো নির্বাচন কমিশনের বলার কিছু নেই। কিন্তু এই সময় উচিত হচ্ছে যখন তিনি রিটার্নিং অফিসার হয়ে যাবেন, তার হোল মানে কাজে কর্মপরিমণ্ডল তার নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে। তিনি কারোর সঙ্গে, কোনো মন্ত্রীর সঙ্গে বেশি সময় ধরে কথাও বলতে পারবেন না, বা সরকারের কারোর সঙ্গে মিটিংও করতে পারবেন না নির্বাচন নিয়ে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটেছে। সেই কারণে আমি বলছি যে পুলিশ যে অনিয়ন্ত্রিত ভূমিকা পালন করছে, একটা হচ্ছে ব্যারিস্টার মাহবুবুদ্দিনের গায়ে স্বয়ং ওসি গুলি করেছে, তাকে তো প্রত্যাহার করা হচ্ছে। প্রত্যাহার কয়দিন পরে করা হচ্ছে? না না, আমার করা হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যেহেতু করার ঘটনা কম, একটু করা হয়েছে, বিরাট ব্যাপার। কিন্তু একটা ওসি নিজে প্রার্থীর গায়ে গুলি করেছে, এটা তো সাথে সাথে 1-to-1 অ্যাকশনের ব্যাপার। জিজ্ঞেস করবে যে এটা ঘটনা সত্যি কিনা, তার গায়ে গুলি, যে ছড়া গুলি লেগেছে, তদন্ত। কিন্তু আমার করছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশন কিন্তু ইতিপূর্বে ইলেকটোরাল কমিটি, ইনকোয়ারি কমিটিগুলির উপর তারা উষ্মা প্রকাশ করেছে। স্বয়ং সিইসি বলেছে তারা ঠিকমতো কাজ করছে না। তো এখন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রিপোর্ট দিল, কিন্তু নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে এত সময় লাগে কেন? কারণ নির্বাচনের আছে 10 দিন। সেখানে একটা ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যে নিজে একজন প্রার্থীকে গুলি করে, এই প্রার্থী মারা গেলে তো নির্বাচন বন্ধ হয়ে যায় ওই এক একটা আসনের। তো সেই বিষয়গুলো কি তাদের বিবেচনা নেওয়া উচিত না? এটার বেশি সময় নিয়ে ফেললে মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক হয় যে নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণা চলাকালে একজন প্রার্থীর কিংবা তার সমর্থকদের নিরাপত্তার বিষয়টি, সেটিও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। সেটি কি পাচ্ছে কিনা জাকারিয়া কাজল নির্বাচন কমিশন করতে? খালি ওসিদের ব্যাপারে বলি, বেটার লেট দেন নেভার। কিছু অ্যাকশন তো হচ্ছে, এবং আমার ধারণা সবাই এগুলি আরো হবে। আর এখনই আমি মনে করি না যে শেষ কথা বলার সময় এসছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, পরিস্থিতি তত বেশি পরিষ্কার হবে আমাদের। কিন্তু সবকিছু যদি নিয়ন্ত্রণে না থাকে, তখন বিষয়টা কি আরো বেশি জটিল হয়ে যাবে না? আমি এতটা হতাশা আমি মনে করি, আপনি দেখেন, আই মিন ইট, যে আস্তে আস্তে কিন্তু এই ঘটনাগুলি কমে আসছে। প্রথম দিকে যেরকম ফ্লেয়ার আপ করেছিল, এখন কিন্তু কমে আছে অনেকখানি। ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অভ্যন্তরীণ কোন্দল তো অনেকখানি হয়েছে। এই গণ্ডগোলগুলি যে সবখানি প্রতিপক্ষের সঙ্গে, তাও কিন্তু না, অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা হচ্ছে। কিন্তু আমরা যখন লার্জ স্কেলে দেখি, তখন সব মনে করি যে এই হচ্ছে। কিন্তু আপনাদের মারা গেল যার মধ্যে 3টা তো আওয়ামী লীগের লোক, 3টা বা 4টা। বিরোধী দলে কেউ কিন্তু এই নির্বাচনী সহিংসতায় হতাহত হয়নি। তাহলে কীভাবে আপনি ব্যাখ্যা করবেন যে সব বিরোধী দলকে মেরে ফেলছে? আমি যেটা বিশ্বাস করি, আস্তে আস্তে নির্বাচনটা জমে গেছে অলরেডি, এখন প্রার্থীরা আরও বেশি সিরিয়াস। এখন কোনো প্রার্থী যদি তার রাজনৈতিক কৌশল হিসাবে মিছিল না করে, পোস্টার না লাগায়, যে কোনো প্রার্থী, এক একজনের এক এক কৌশল থাকতেই পারে। কেউ হয়তো ভাবে যে আমি নিজেকে নিপীড়িত দেখিয়ে আমি সিম্প্যাথি পাবো, কেউ ভাবে নিজেকে বোল্ড দেখিয়ে আমি সিম্প্যাথি পাবো। সো এটা ইন্ডিভিজুয়াল থিঙ্কিংয়ের ব্যাপার, বা ট্যাকটিক্সের ব্যাপার, কৌশলের ব্যাপার। আমি হোপফুল মানুষ এখনো ভোট দিতে চাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে যেটা সবচেয়ে, ভাই ভোটটা দিতে পারবো তো, আগ্রহ আছে সবার, পাশাপাশি একটু শঙ্কা আছে। শঙ্কা খালি এবারে বাংলাদেশে দুঃখিত, সব নির্বাচনে এই শঙ্কা থাকে, এমন না যে এই নির্বাচনই হচ্ছে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশটা এখন ইউরোপ আমেরিকা হয়ে যায়, যে আমেরিকার ভোটেও তো ঝামেলা হয় না। কাজেই নির্বাচন মানেই কিছু ঝামেলা হবে, কিছু জিনিস থাকবে। একেবারে এটা বেহেশতের জান্নাতুল ফেরদৌসে গিয়ে আমরা নির্বাচন করতেছি না, যে চারিদিকে শান্তির সুবাতাস বইছে, বাটার অ্যান্ড হানি ফ্লো হচ্ছে, উরপরিরা এসে আমাদের সেবা যত্ন করতেছে। এটা জান্নাতুল ফেরদৌসের ইলেকশন। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার 3য় বিশ্বের একটা দেশ, এবং বাংলাদেশের মতো আশেপাশের দেশগুলিতে যেমন হয়, আমাদের নির্বাচনও তেমনই হবে। চেষ্টা থাকবে যদি আরো ভালো করা যায়। শওকত মাহমুদ, অনুকূল আবহ তৈরি হয়েছে। জাকারিয়া কাজল হতাশা হতে চান না, হতাশার মধ্যে থাকতে চান না। তিনি আশা রাখতে চান যে নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ বা উৎসব মুখর পরিবেশে সেটি অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয় অনুকূল আবহ তৈরি হয়েছে কিনা? আমি একটু সংক্ষেপে জেনে নিতে চাই। আমি তো আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমি হতাশ হতে চাই না। কিন্তু কাজল সাহেব যে উদাহরণটি দিলেন, যে আমাদের আশেপাশে দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে বাংলাদেশে আমি এই কথাটার সঙ্গে একমত। আমি সেটা বলি, আমি বাংলাদেশে একেবারে না বেহেশতের নির্বাচন না, কিন্তু বাংলাদেশে ইতিপূর্বে নির্বাচন যেভাবে মিনিমাম সুষ্ঠু হয়েছে, এত প্রার্থিতা বাতিল, এত প্রার্থী জেলে, বিরোধী দল প্রার্থীরা পালিয়ে বেড়াচ্ছেন, মাঠে যেতে পারছেন না, এটা আশেপাশের কোনো দেশে বা বাংলাদেশে ইতিপূর্বে হয়নি। এমনকি একটি বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন
তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। মামলা তো হয়েছে, মামলা মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে মামলা ছিল, তখন সেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি বলছি যে আপনি মামলা, আইন এগুলোর বাদ দিয়ে আপনি সামগ্রিকভাবে বিচার করেন যেটা কি ধরনের একটা অসম নির্বাচন হচ্ছে। এই ধরনের নির্বাচন তো আপনার আশেপাশের দেশে, পৃথিবীর কত দেশে হয়নি, যে বিরোধী দলকে পাঠিয়ে পুলিশ বাহিনী, রাষ্ট্র, প্রশাসন সব একজোট হয়ে একটা রেজাল্ট ছিনিয়ে নিতে চাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, সময় আছে। নির্বাচন কমিশন যদি শক্তভাবে করতে পারে, যেটা তার পক্ষে করা আদৌ সম্ভব কিনা জানি না, কারণ তার অসহায়তা এখন চরমে পৌঁছেছে বলে আমরা মনে করি। এবং সেখানে আমরা দেখছি বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে, এটি বাংলাদেশের জন্য একটা দারুণ, একটা নজিরবিহীন কলঙ্ক সৃষ্টি করবে। কিন্তু বিএনপি তো অংশ নিচ্ছে, থাকবে, শেষ পর্যন্ত থাকবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জানবো তখন। আরেকটা বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন সংবাদ সম্প্রসারণ। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। শওকত মাহমুদ, জাকারিয়া কাজল। দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো এই সময়ে কি ধরনের খবর দিচ্ছে। BDnews24.com রয়েছে শুরুতে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে বাংলাদেশি 15টি পাতা অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। ফেক আইডি দিয়ে যারা আসলে কাজ চালাচ্ছিল, গুজব ছড়ানোর যে আশঙ্কাটা আমরা করছিলাম, সেই সব ভয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ডিসিওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের, সংলাপে দেয়া প্রধানমন্ত্রীর কথা রাখা হচ্ছে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। অর্থাৎ সংলাপের সময় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন যে বিরোধীদের গ্রেফতার হয়রানি করা হবে, সংলাপের সময় বলেছিলেন, সে কথাটি রাখা হচ্ছে না বলে তিনি মনে হয় বলেছেন। এখানে বাংলাদেশের শনৈ উন্নতির খবর জাপানি পত্রিকায়। গোপালগঞ্জে বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত 9, আমরা জেনেছি যতদূর পর্যন্ত 11, এটি বোধহয় আপডেট হয়নি এখনো। সমকালের ফেসবুক পাতা হ্যাকড, ভোটের জন্য চমৎকার প্রস্তুতি, আইজিপি বলছেন। মাশরাফি একটা হীরার টুকরা, শেখ হাসিনার বক্তব্য, তিনি আজকে মাশরাফির জন্য ভোট চেয়েছেন। জামায়াত নেতাদের ভোট ভাগ্য নির্ধারণ সোমবারের মধ্যে। হাইকোর্টে দেয়া একটা চিঠি ছিল ইসিতে, এবং সেটির উত্তর দিলেই আসলে জামাতের এই 22 নেতার কি হবে, সেটি ভাগ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু তারা তো আসলে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, সেক্ষেত্রে জোটের প্রার্থী হিসাবে তারা ধানের শীষ নিয়ে লড়ছেন। তারা জামাতে ইসলামী নেতা হিসাবে অংশ নিচ্ছেন। চিঠিটা যাওয়ার পর আমরা বুঝতে পারবো, আমার ধারণা ইসিও একই কথাই বলবে। বিএনপি জামাতের চক্রান্তের তথ্য আছে, প্রধানমন্ত্রী যেটি বলেছেন। শুরুতেই আমরা যেটি নিয়ে কথা বলেছি, পরের সংবাদপত্রটি দেখে নিতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে। প্রথম খবরটি শেখ হাসিনার সঙ্গে একাত্মতা, সাবেক 88 পুলিশ কর্মকর্তারা আজকে তারা দেখা করেছেন এবং একাত্মতা জানিয়েছেন। তারপরে আছে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 6 জনের, এখানেও সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয় পরে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই না হলে স্পেশাল ওয়ান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু একটা বলছেন, আমরা চেষ্টা করছি জনগণকে জাগিয়ে তুলতে, তিনি বলেছেন। বাংলাদেশে আসছেন রিভা শৃঙ্গলা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। রিভা বাংলাদেশে ছিলেন অনেকদিন আগে, তিনি আসছেন আবারও। তারপর আরো বেশ কিছু খবর আছে, পরের সংবাদপত্রটি একটু দেখে নিতে চাই। যুগান্তর আছে আমাদের সাথে। গোপালগঞ্জে বাস 3 হুইলার সংঘর্ষে শিশু সহ নিহত 11 জন। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করবেন সাবেক 15 আইজিপি। সাবেক সাকিব ঘূর্ণিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। গোপালগঞ্জের বাস 3 হুইলার সংঘর্ষ, 11 জন শিশু সহ 11 জন নিহত। আসলে ভোটের উত্তাপে কিংবা আরেকদিকে খেলার মাঠের উত্তাপে আমরা এই বিষয়গুলো নিয়ে একেবারেই আর কথা বলি না। সমাধান কি আসলেও সম্ভব কিনা, এই যে সড়ক নিরাপত্তা আসলে এত বড় একটা আন্দোলন চলেছে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে, তারপরও এই ধরনের ঘটনাগুলো আসলে আন্দোলনের চাপটা, যে দাবিগুলো, সেগুলোর বাস্তবায়নের ব্যাপারে সরকার বা প্রশাসনের কোনো তাগিদ অনুভব করছে বলে মনে হচ্ছে না। একই ঘটনা ঘটছে। এমনকি ডিএমপির কমিশনার বলেছিলেন যে টার্মিনাল থেকে বাস বের হওয়ার সময় কাগজপত্র দেখা হবে, ফিটনেস দেখা হবে, কিচ্ছু হয়। এবং যে বাসগুলো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেগুলো কিন্তু আবারও চলছে, রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এসবের আসলে সমাধান কি? প্রতিকারহীন একটা এগুলো নেতৃত্বে যারা আছেন তাদের যতদিন ব্যবস্থা না নেবেন এগুলো কিছুই হবে না। আর ডিটেইলসে গেল আপনার নেতৃত্বে কার আমরা সবাই জানি। তার মানে কি আমরা আবারও সেই রকম একটা আন্দোলনের অপেক্ষায় থাকবো, যে আন্দোলন হবে, তাদেরকে নিয়ে আবারও আলোচনা হবে? এখন মনে হচ্ছে যে নির্বাচনের কারণে আর কোনো কিছু দিকে কারো নজর নেই, কজন মারা গেল, কি হলো, এভরিথিং ইজ
ইলেকশন ওরিয়েন্টেড, অবশ্যই দুঃখজনক বিষয়টা। হুইচ শুড নট বি। পরের সংবাদপত্রটি কি একটু দেখে নিতে পারি? সমকাল আছে আমাদের সাথে। সমকালের প্রথম খবর হচ্ছে সমকালের ফেসবুক পেজ পুনরুদ্ধার করা হয়েছে, যেটি হ্যাক হয়েছিল। গোপালগঞ্জে বাস মহেন্দ্র সংঘর্ষে নিহত 9 জন। 24শে ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসির তরফ থেকে। জয়ের পথে টাইগাররা, জিতছে নিশ্চয়ই টাইগাররা, সেই শুভকামনা তাদের জন্য থাকলো। উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করুন প্রধানমন্ত্রী বলছেন। জাকারিয়া কাজল, শওকত মাহমুদ, বাংলাদেশ খেলার একটু কথা বলে চলে যেতে চাই। বাংলাদেশ খুব ভালো খেলছে এবং বাংলাদেশ জিতেছে। সর্বশেষ যে খবর অনুযায়ী 36 রানে বাংলাদেশ জিতেছে। আসলে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের হারিয়ে সিরিজের সমতা আনা, অভিনন্দন বাংলাদেশ দলকে। অবশ্যই অনেক অভিনন্দন। অনেক দিন আমরা আসলে খেলা নিয়ে যখন কথা বলছিলাম, মাঝখানে খুব একটা দুঃসময় গেছে আমাদের, খুব সুন্দর কোনো কথা বলতে পারতাম না। আজকে সিরিজটা লেভেল করলো। গত কমাস ধরে মনে হচ্ছে যে বাংলাদেশ তার ফর্মে ফিরে এসেছে এবং আমরা অবশ্যই এরপর থেকে শুধু ইতিবাচক খবর পড়বো। ধন্যবাদ আপনাদের দুজনকে। আর অবশ্যই বাংলাদেশ টিমকে শুভকামনা, অভিনন্দন সবকিছু জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই ZSRM। সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।